ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গের অধীনে যেসব ছাত্রছাত্রীরা বিএ সেকেন্ড সেমিস্টারে পড়ছো, আজকের ক্লাসে তোমাদের সেকেন্ড সেমিস্টারের বাংলা মেজর সাবজেক্টের MC3 পেপারের ইউনিট 4 নীলদর্পণ নাটকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এই ভিডিওতে দেওয়া প্রশ্নটি তোমরা তোমাদের খাতায় লিখে নিয়ে রেডি করতে পারো। তোমরা যারা আমার কাছ থেকে বাংলা মেজর MC3, MC4, SSC2, ব্যবহারিক বাংলা বা বেঙ্গলি MIL2 ইত্যাদি সহ অন্যান্য বিষয়ের নোটসগুলো নিয়ে পড়তে চাও, তাহলে তারা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। আমাদের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে রয়েছে। তাহলে শুরু করছি আজকের এই ভিডিওটি। তোমাদের নীলদর্পণ নাটক থেকে যে প্রশ্নটি আজ আলোচনা করব সেটি হলো, নীলদর্পণ নাটক নয় নাট্যচিত্র। নাটক ও নাট্যচিত্রের পার্থক্য নির্দেশ করে এই উক্তির যৌক্তিকতা বিচার করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরিয়েও আসতে পারে, নীলদর্পণকে পুরোপুরি নাটক না বলে নকশা কিংবা বিচ্ছিন্ন দৃশ্য সমষ্টি বললে সঙ্গত হয় কিনা আলোচনা করো। তো এর উত্তরটি সম্পর্কে আমি আলোচনা করছি। দীনবন্ধু মিত্রের রচিত নীলদর্পণ নাটক। নাটকখানি উদ্দেশ্যমূলকভাবে বাংলার নীলকর চাষিদের প্রতি ইংরেজদের অত্যাচারেরই প্রতিফলন। তবে কোনো কোনো সমালোচক এই নাটকটিকে যথার্থ নাটকের মর্যাদা দেননি। তারা নীলদর্পণকে কতকগুলি বিচ্ছিন্ন নাট্য চিত্রের সমষ্টি বলে উল্লেখ করেছেন যে নীলদর্পণ নাটক নয় নকশা জাতীয় রচনা। ঊনবিংশ শতাব্দীতে সামাজিক বিপর্যয়ের জন্য কিছু কিছু নকশা জাতীয় রচনা প্রচলন হয়েছিল। হুতম প্যাঁচার নকশা এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। নকশায় থাকে কিছু বিচ্ছিন্ন চিত্র, যে চিত্রগুলি অসংহত অবস্থায় নকশা জাতীয় রচনায় উপস্থিত হয়। তবে নীলদর্পণ একটা উদ্দেশ্যমূলক নাটক। এই নাটকের সামাজিক মূল্য খুবই বেশি। নাট্যকার সামাজিক দিক থেকে নীলদর্পণ নাটক রচনা করেছেন। গঠনভঙ্গি ও চরিত্র চিত্রণে অল্প স্বল্প ত্রুটি থাকলেও একে নকশা বলা সমীচীন নয়। নাটক একটি কাহিনীর মধ্যে গ্রথিত থাকে এবং বৃত্তাকারে ওই কাহিনীর একটি উপসংহারে পৌঁছাবার জন্য এবং চরিত্রের সমাবেশ থাকে। ঘটনাগুলোর মধ্যে নাটকীয় ঐক্য এবং সংহতি থাকা চাই। নাটকীয় ঐক্য সৃষ্টি করার জন্য নাট্যকার ঘটনার বিভিন্ন অংশের মধ্যে কার্যকারণ সম্পর্ক গ্রথিত করে দেন এবং কেন্দ্রীয় একটি সংঘাতের দিকে নাটক অগ্রসর হতে থাকে। নীলদর্পণ নাটকে একটি কাহিনী আছে। প্রকৃতপক্ষে গোলক বসুর পরিবারের সর্বনাশ দেখানো হয়েছে, সাধুচরণের পরিবারের বিপর্যয়ও বর্ণিত হয়েছে। দুর্ধর্ষ অন্যায়কারী ইংরেজ নীলকরদের অমানুষিক অত্যাচারের কাহিনী, যার বিরুদ্ধে নবীন মাধবের সংগ্রাম। সাহসী যুবক অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে কিছু করতে পারে না, কারণ রাজশক্তির অন্যায় মদত রয়েছে ইংরেজ নীলকরদের পিছনে। অসম দুই শক্তির সংগ্রাম নাটকের বর্ণিতব্য বিষয়। অন্যায় অত্যাচারের চিত্র তুলে ধরার উদ্দেশ্যেই নাট্যকারকে এভাবে কাহিনী গড়ে তুলতে হয়েছে। নীলকর সাহেবরা নিরীহ চাষিদের নীল চাষ করার জন্য যে নির্মম অত্যাচার করেছে তারই দলিল হলো এই নীলদর্পণ। নায়ক নবীন মাধবকে নিষ্ক্রিয় বলেছেন কেউ কেউ, সেজন্য নাকি নীলদর্পণ যথার্থ নাটক হয়ে ওঠেনি। তবে সার্থক নাটক হিসেবে নীলদর্পণ অভিনয়ে সাফল্য অর্জন করেছে। নাটকে বর্ণিত কাহিনীর ঘাত প্রতিঘাতে দর্শকদের চিত্তেও আলোড়ন জাগে। নীলদর্পণের শেষ দৃশ্যে মৃত্যুর মিছিল দর্শককে ততটা ভাবায় না বা তার সমবেদনার অনুভব সৃষ্টি করতে সক্ষম হয়েছেন বলে মনে হয় না। নাটকের শেষে অত্যাচারী নীলকর সাহেবদের প্রতি ঘৃণা ও ক্রোধে দর্শক চিত্ত ফেটে পড়ে। নাট্যকারের দৃষ্টি প্রখর ছিল। তিনি যে উদ্দেশ্যে নাটক লিখেছেন সে উদ্দেশ্য যাতে সফল হয় সেইভাবেই কাহিনী সাজিয়েছেন। সামগ্রিকভাবে বলা যায় যে সমাজ কল্যাণের দিকে দৃষ্টি রেখেই দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক রচনা করেছেন। উদ্দেশ্যের দিকে নজর দিতে গিয়ে নাটকীয় ঘটনা গ্রন্থনে শিথিলতা দেখা দিলেও নাটকের মূল ঘটনা বন্ধন থেকে নাট্যকারের দৃষ্টি কখনোই সরে যায়নি। তাই নীলদর্পণকে নাটক হিসেবেই গণ্য করা যায়, নাট্যচিত্র বা নকশা বলা যাবে না। তো তোমরা যদি এরকম ক্লাস আরও চাও তাহলে কমেন্টসে অবশ্যই জানিও।
আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য।